নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। $4 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে গোটা বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। এই ক্ষেত্রে $4.19 লক্ষ কোটি অর্থনীতি রয়েছে ভারতের, জানিয়েছে IMF। জানুয়ারি 2015 কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়েছিল নীতি আয়োগ। দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরদের নিয়ে গঠন করা হয়েছিল নীতি আয়োগের পরিচালনা পরিষদ। পরবর্তীকালে গত 2021 সালে 19 ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবালয়ের বিজ্ঞপ্তিমূলে পুনর্গঠন করা হয়েছিল পরিচালনা পরিষদ। নীতি আয়োগ গঠিত হওয়ার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 10টি সভা। সর্বশেষ অর্থাৎ 10ম সভা অনুষ্ঠিত হয়েছে 24 মে 2025। বৈঠকে যে বিষয়ে আলোকপাত করা হলো তা হলো দেশের অর্থনীতি। নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে নীতি আয়োগের সিইও সুব্রমণিয়াম যে কথাগুলো বলেছেন তা প্রতিটি ভারতবাসীর জন্য অত্যন্ত খুশির এবং গর্বেরও বটে। দুরন্ত গতিতে ছুটছে ভারতীয় অর্থনীতি। এবার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে জায়গা করে নিয়েছে ভারত, জানিয়েছে নীতি আয়োগের সিইও। অর্থাৎ এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত, এমনটাই জানিয়েছে নীতি আয়োগের সিইও সুব্রমণিয়াম। We are the fourth largest economy as I speak. We are a $4 trillion economy as I speak. And this is not my data, this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China and Germany which are larger. And if we stick to what is being planned, what is being thought through, it's a matter of another 2.5 to 3 years, we would become the third largest economy. And in this, the reason for the Prime Minister giving this call is this is a long haul and we have to do it for about 25 years. $4 ট্রিলিয়ন অর্থনীতিতে দাঁড়িয়ে আমরা এখন ভারতের থেকে শুধুমাত্র আমেরিকা, চীন ও জার্মানি অর্থনীতিতে বড়। আমেরিকা প্রথম, দ্বিতীয় চীন এবং তৃতীয় অর্থনীতি হচ্ছে জার্মানি বলে জানিয়েছে নীতি আয়োগ। পরিকল্পনা মাফিক চললে আগামী 2.5-3 বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত বলেও জানিয়েছে নীতি আয়োগ। উল্লেখ করা যেতে পারে 2024 সালের মধ্যে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিণত হয় ভারত। সেখান থেকে আরো এক ধাপ এগিয়ে এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে ভারত। গত 10-11 বছরে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে ভারত, এ নিয়ে নেই সন্দেহের কোনো অবকাশ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখন সরকার এবং সকল দেশবাসীর সম্মিলিত লক্ষ্য হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া বলে গত বছর অর্থাৎ নীতি আয়োগের 9ম বৈঠকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছরে সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী করে অনেক অগ্রগতি অর্জন করেছে আমাদের দেশ। আমদানি নির্ভর দেশ থেকে ভারত এখন রপ্তানিকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশ প্রতিরক্ষা, মহাকাশ, স্টার্টআপ সহ আরো একাধিক ক্ষেত্রে বিশ্বমঞ্চে নিজেদের স্থান করে নিয়েছে ভারত বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন আর্থিক সংস্থার প্রকাশিত রিপোর্ট ও পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে 2025 অর্থাৎ বছরের এপ্রিল মাসে ভারতের অর্থনীতি অভাবনীয় এবং চমকপ্রদ গতি অর্জন করেছে, যা চমকে দিয়েছে বাজার বিশ্লেষক ও অর্থনীতির নীতি নির্ধারকদেরও। এপ্রিল মাসে ভারতের পণ্য ও পরিষেবা কর আদায় দাঁড়িয়েছে $2.37 লক্ষ কোটি টাকা, যা পূর্ববর্তী মাস ও বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর থেকে যেভাবে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে এবং তা নিয়ে বিশ্বের নানা দেশে অস্থিরতা চলছে, তার মাঝে ভারতের এই সাফল্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞদের। আগামীতে ভারতীয় অর্থনীতি আরও উপরের দিকে উঠবে বলে ইতিমধ্যে দাবি করেছে বিশ্বব্যাংক, IMF সহ বেশ কয়েকটি বৈশ্বিক সংস্থাও। IMF এর তথ্য অনুযায়ী সবথেকে বৃহত্তম অর্থনীতি আমেরিকার অর্থাৎ $30 লক্ষ কোটি। এরপর রয়েছে চীন, যাদের অর্থনীতি $19.23 লক্ষ কোটি। তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হলো জার্মানি, যাদের রয়েছে $4.78 লক্ষ কোটি অর্থনীতি। চতুর্থ স্থানে রয়েছে ভারত ও চীন, দুই দেশেরই অর্থনীতি $4.19 লক্ষ কোটি। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, যাদের রয়েছে $3.84 লক্ষ কোটি অর্থনীতি। ফ্রান্স রয়েছে ষষ্ঠ স্থানে, ফ্রান্সের রয়েছে $3.21 লক্ষ কোটি অর্থনীতি। সার্বিক পরিস্থিতিতে দেশের এই অগ্রগতি অব্যাহত থাকবে এবং ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাজী নজরুল ইসলামের ভাবনার প্রয়োজন রয়েছে বর্তমান সময়ে ও দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ জাগ্রত হয় নজরুল ভাবনায়। এই ক্ষেত্রে 126তম নজরুল জয়ন্তী পালিত হলো রাজ্যেও। সোমবার সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী। এদিন প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী নজরুল কলাক্ষেত্রের সামনে। এই প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। নজরুল ভাবনার প্রয়োজন
রয়েছে বর্তমান সময়ে। নজরুল ভাবনার মধ্য দিয়ে জাগ্রত হয় জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধ বলে উল্লেখ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কবি কাজী নজরুল ইসলাম যেভাবে ওনার লেখা বা ওনার বাণীতে যেভাবে দেশের তখনকার সময় স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক যুবরা উদ্বুদ্ধ হতেন, তো আজকের দিনেও কিন্তু আমরা চাই ওনার যে ভাবনা বা ওনার যে চিন্তাধারা যেটা ছিল সেটাকে যেন আজও প্রয়োজন রয়েছে, আজও এমন নয় যে সেটা শেষ হয়েছে। আজকেও এই ধরনের ভাবনা আমাদের জাতীয়তাবাদ বা আমাদের মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে রাখা নবপ্রজন্মের মধ্যে সেটা অত্যন্ত গুরুত্ব। আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন যে কাজী নজরুল ইসলামকে যত জানবে, যত বুঝবে, তত আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় যে কালচার সেটা আরও অগ্রগতি হবে। এটাই মূল লক্ষ্য। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। শুধুমাত্র নজরুল জয়ন্তী পালনই নয়, হারিয়ে যাওয়া সবকটি সংস্কৃতি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। এই সরকারের যে লক্ষ্য, আপনারা দেখেছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হারিয়ে যাওয়া সেগুলো কিন্তু পুনরুদ্ধারের কাজ চলছে। আজ আমাদের এই রাজ্যে ধামাইল উৎসব, নাটক উৎসব, যাত্রা উৎসব, কিন্তু অনেকগুলো সংস্কৃতি যেগুলো প্রায় লুপ্তপ্রায়, যেগুলোকে নিয়ে বিগত সরকার কোনোদিন ভাবেনি, এগুলো কিন্তু বর্তমান সরকার সেগুলোকে নিয়েও কাজ করছে। তো তথ্য সংস্কৃতি দপ্তরের অনেকগুলো প্রয়াস সাধুবাদ জানাতে হবে, যেগুলো ওনারা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং সেগুলো আজকে রাজ্যের মানুষ দেখছেন। সাম্যের কবি বলে পরিচিত নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনার আলোচনা আজকের সময়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে এবং রাষ্ট্র ব্যবস্থায় যেখানে রয়েছে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বৈষম্য, সেই ক্ষেত্রে নজরুল ভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সমাজ তত্ত্ববিদরা। সাম্যবাদী দৃষ্টিভঙ্গির সাথে নজরুল শুধু পরিচিতই ছিলেন না, সমসাময়িক সমস্ত চিন্তাকে প্রতিনিধিত্ব করেছেন সাম্যবাদী চিন্তার আলোক। নজরুলের ব্যক্তি জীবন নানান চিত্রে চিত্রায়িত থাকলেও তার সৃষ্টিশীল সাহিত্য, কাব্য, কবিতা, গান কোথাও নেইনি অন্ধকার আশ্রয়, বরং সমাজে দীর্ঘ দিনের আড়ষ্ট অন্ধত্বের বিরুদ্ধে দুরন্ত সংগ্রামী প্রবল জোয়ার সৃষ্টি করেছেন নজরুল। মানুষের প্রতি নজরুলের বাঁধ ভাঙা আবেগ, অটল দরদবোধ, প্রাণ মাতানো দুর্বার কবিতা, সংগ্রামী তেজোদৃপ্ত শব্দ আজও আকৃষ্ট করে কিশোর তরুণদের। জন আন্দোলনে বিপ্লবী চেতনা শানিত করার অস্ত্র সেই নজরুল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নীরবে কিন্তু দ্রুত বাড়ছে কোভিড সংক্রমণ। সোমবার 1000 ছাড়িয়ে গেল দেশে সংক্রমণের সংখ্যা, জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশেষ করে মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, কেরল ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলোতে দেখা যাচ্ছে সংক্রমণ বৃদ্ধির চিত্র। করোনার বাড়বাড়ন্ত শুরু হতেই কেরালা, অন্ধ্রপ্রদেশ বাধ্যতামূলক করা হয় মাস্ক, জারি করা হয় গাইডলাইন। এবার একই পথে হাঁটল কর্ণাটক সরকারও। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করা হয়েছে বাধ্যতামূলক। সেই সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে শিশু, বয়স্ক, সন্তান সম্ভবা ও প্রসূতিদের জন্য মাস্ক পরা। এই ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। কেন্দ্রের রিপোর্ট অনুসারে সোমবার 1000 ছাড়িয়ে গেলেও দেশে সংক্রমণের সংখ্যা। দেশে এই মুহূর্তে কোভিড আক্রান্তের সংখ্যা 1009 জন। 19 মের পর থেকে দেশে সংক্রমণ বেড়েছে 750। চিকিৎসকদের মতে এটি ওমিক্রনের একটি নতুন ভেরিয়েন্ট। তবে এই ভেরিয়েন্টটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। আক্রান্তদের মধ্যে সাধারণত হালকা উপসর্গ দেখা যাচ্ছে, যেমন মাথা ব্যথা, গলা খুসখুসে, জ্বর, সর্দি, পেট ব্যথা। বেশিরভাগ রোগী 4 দিনের মধ্যেই সেরে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। এই ভাইরাস দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে। নতুন ভেরিয়েন্ট তৈরি হলেই সংক্রমণ আবার বাড়তে শুরু করে বলে দাবি বিশেষজ্ঞদের। করোনার এই প্রকারভেদ প্রতি কয়েক মাস অন্তর অন্তর রূপ পরিবর্তন করে ফিরে আসবে এবং মাঝে মাঝে সংক্রমণের হার বাড়াবে, কিন্তু এতে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা নেই বলে জানিয়েছেন দিল্লির আয়ুর্বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রের বিশেষজ্ঞরা। ভারতে এখনো পর্যন্ত কোভিড সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও দেখা যাচ্ছে কিছুটা ঊর্ধ্বগতি। দেশে 257-এরও বেশি সক্রিয় সংক্রমণ রয়েছে বর্তমানে। তবে বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন চিকিৎসকেরা।
ভারতের পাশাপাশি অন্যান্য এশীয় দেশগুলিতেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতের মতো দেশে বিগত কয়েক সপ্তাহে দেখা যাচ্ছে নতুন করে সংক্রমণ বৃদ্ধির ট্রেন্ড। বহু মানুষ জ্বর, সর্দি, কাশি নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন প্রতিদিন। এই কারণেও কোভিড সদৃশ্য উপসর্গের কেস বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সার্বিকভাবে এখনো নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভিড়ের জায়গায় গেলে মাস্ক ব্যবহার, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা অথবা স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উপসর্গ দেখা দিলে বাড়িতেই থাকা ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নিদান দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যান চালকদের আভ্যন্তরীণ কাজিয়ায় দুর্ভোগের শিকার যাত্রী সাধারণ। এক্ষেত্রে সোমবার সকাল থেকে চন্দ্রপুর আইএসবিটি থেকে বন্ধ থাকে যাত্রী পরিষেবা। প্রেক্ষিতে দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। যাত্রী পরিবহন নিয়ে গাড়ি চালকদের অভ্যন্তরীণ কাজিয়ায় রণক্ষেত্র হয়ে ওঠে তেলিয়ামুড়ার তুইচিন্দ্রাই বাজার। প্রতিবাদে সোমবার আগরতলা চন্দ্রপুর আইএসবিটিতে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখেন যান চালকরা। তুইচিন্দ্রাই বাজারে যাত্রী পরিবহন নিয়ে বাস গাড়ির চালককে বেধড়ক মারধর করেন অন্য গাড়ির চালকরা। প্রতিবাদে সোমবার আগরতলা চন্দ্রপুর আইএসবিটি থেকে রওনা হননি যান চালকরা। ছোট গাড়ির কারণে তাদের বাস পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে তাদের আর্থিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেন বাস চালকরা। বর্তমানে ই রিক্সা, অটো সহ অন্যান্য গাড়ি আগরতলা আইএসবিটির সামনে থেকে যাত্রী নিয়ে চলে যায়। এমনকি যাত্রী পরিষেবা নিয়ে মাঝ রাস্তায় বাস চালকদের মারধরও করা হয় বলে অভিযোগ করেন বাস চালকরা। চলবো আমরা গাড়ি চালাই আর 200 টাকা 300 টাকা। আমরা তো বউ বাচ্চা আছে, আমরা কি করে খাবো? গাড়ি চালাই আসা দিন করছি 200 টাকা 300 টাকা। এবার আমরা প্রাইভেট গাড়ি লয়ে যাবো লোক কিছু বলে আর আমার তো আমরা ঘোষণা গাড়ি চালাই এক কথা হলো প্যাসেঞ্জার আমরা হয় না। এদিকে অটো, মারুতি, কিউ গাড়ি প্যাসেঞ্জার থেকে আমবাসা থাকা, এদিকে তেলেমুড়া থেকে আগরতলা পর্যন্ত আগরতলা থেকে আমবাসা পর্যন্ত চলে, এদিকে অম্পি অমরপুরও চলে। এদিকে আমরা প্যাসেঞ্জার পাই না, তাহলে আমরা গাড়ি চালাবো। এরপরে রাস্তাঘাটে কোনো অপরাধ না করলে ড্রাইভারের ভিতরে ফিটবো। কালকে আমার একটা ড্রাইভার ফিটা খেয়েছে, কী কারণে? হ্যাঁ, বাস গাড়ি ড্রাইভার ফিটা খেতো, কিন্তু ফিটা খেতো। আমরা কি গাড়ি চালাইছি কেউ বুঝতেছি কি আমরা? রুডো বাড়িলে পাই না দেখেন যা শুরু করি আমরা বেবে সার্ভিসের গাড়ি দেখেন যা লইয়া যা তার কিচ্ছু করলে তার ভাবে দিনে রুট নি আই উল্লা মারতো সন্ধ্যা পরে গাড়ি চালাই বেতন বউ বাচ্চা পালন করেন পোলা মানুষ কোনো করেন। এদিকে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে চরমে ওঠে যাত্রী দুর্ভোগ। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সময় মতো যাওয়া হয়ে ওঠেনি নিত্যযাত্রীদের। হ্যাঁ, তারা গাড়ি চালাইতেছে না, গাড়ি চালাই তো আমরা যাবো, তো গাড়ি চলে না। এটাই কইছে যে তারা ড্রাইভারে কি জানি সমস্যা হয়েছে, মারামারি হয়েছে। কালকে প্রাইভেট ড্রাইভারে বাস ড্রাইভারে মার যাই হোক, ড্রাইভার প্রাইভেট ড্রাইভার আর গাড়ি ড্রাইভার আমরা তো ড্রাইভার হিসাবে দেখি, কিন্তু আমরা যখন আইসি আয়ের এখন গাড়ি নেই, আমরা অপেক্ষা করতাম তার মধ্যে কোনো সুরাহা হয় কিনা বা বেশ কি একজনের জন্য ওরা মারামারি হয়েছে দুজনের মধ্যে, তো দুজনের ছাপারের ব্যাপার আমরা সবাই বুক করবো। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে নিজেদের মধ্যে ওরা যদি সমস্যার সমাধান করে নেয় তাহলে অন্যরা বেঁচে, কিন্তু বিভিন্ন প্রয়োজনে যেমন আমি যাব বিশেষ একটা অনুষ্ঠানে, আমার স্টেট লেভেলের একটা প্রোগ্রাম আছে আজকে তেলিয়ামুড়াতে, তো আমি এখন যেতে পারছি না, আজকে তো আমি চাইবো এটা যদি সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের পাবলিকের জন্য ভালো হবে। আমরা প্যাসেঞ্জার যারা ওরা পেয়েছি, অনেকেই পেয়েছি, ওরা ট্রেনের খুঁজছে যে যাবে কিনা ট্রেনে। বেশি অসুস্থ প্যাসেঞ্জার তো বিভিন্ন প্রত্যেকেই তো প্রয়োজনে আসে। যান চালকদের আভ্যন্তরীণ ঝামেলার কারণে দুর্ভোগ পোহাতে হয় বিশেষ করে নিত্যযাত্রীদের। এক্ষেত্রে অফিস, আদালত, স্কুল, কলেজ এমনকি দুর্ভোগের শিকার হতে হয় রোগীদেরও। সময় মতো প্রশাসনিক হস্তক্ষেপের অভাবে প্রকট হয়ে থাকে এই দুর্ভোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
কৈলাসহর বিমানবন্দর চালু করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। এই ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শন করেন কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা। দীর্ঘ ৩২ বছর পরিত্যক্ত থাকার পর কৈলাসহরের বিমানবন্দর চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে পুনরায়। এক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন সোমবার। প্রতিনিধি দলে ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডাইরেক্টর সন্মুখ জুগানি, আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের অথরিটি ডাইরেক্টর। বর্তমান কৈলাসহর বিমানবন্দরের পরিকাঠামো, দৃশ্যমানতা, জমি অধিগ্রহণ বিষয়সহ প্রাথমিক পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলটি। বিভিন্ন বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে কী ধরনের পরিষেবা চালু হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডাইরেক্টর সন্মুখ জুগানি। Regional Executive Director, Northeast Region, heading 7 states of Northeastern states. As a RED, myself and my team has come for a visit of Kailasahar Airport to see the basic fundamental infrastructure available in here along with the government of Tripura officials. In turn, the preliminary observations are made and we are categorically taking up Kailasahar Airport for development, and we are seeing the feasibility of which type of operations can be taken up for future planning. So accordingly we will finalize after discussion in consultation with the state government. সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শনের পর কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর চালু হওয়ার প্রক্রিয়া অনেকাংশেই গতি পেল বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার দাবিতে রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন জারি রয়েছে দীর্ঘদিন ধরে। রাজ্যে দলের সরকার প্রতিষ্ঠিত হলে কৈলাসহরের বিমানবন্দর চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। বর্তমানে রাজ্যে ও কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতাসীন, ফলে অবিভক্ত উত্তর জেলা ও পার্শ্ববর্তী আসাম রাজ্যের কাছাড় জেলার সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের দাবি ভারতীয় জনতা পার্টির সরকার বাস্তবায়িত করবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাতের বেলায় দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া এবং নির্বাহী সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু এক্ষেত্রে তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি সংশ্লিষ্ট জেলা শাসক। বিষয়টি নিয়ে জেলা শাসকের বদলি দাবি করে তিপ্রা মথা দলের ছাত্র যুব সংগঠন ওয়াইটিএফ। এক্ষেত্রে অবিলম্বে সংশ্লিষ্ট জেলা শাসককে বদলি না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেয় ওয়াইটিএফ। We would like to request the government of Tripura to tell him in a time-bound manner within 4 days that he should be suspended or else transferred from Gumoti district. Otherwise, we, on behalf of YTF, is going to raise a bigger protest which is never been shown in. রাত্রিবেলায় সরকারি বাসভবনের সাক্ষাৎ প্রার্থী প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কথা বলেননি গুমতি জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জেলা শাসকের পদে থেকে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে অস্বীকার করা হয়েছে জনপ্রতিনিধির দায়বদ্ধতাকে, যা নিন্দনীয় বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমি ওকে টেলিফোনে ওকে পাইনি, তো গতকাল এটা দেখে আমারও প্রতিক্রিয়া হয়েছে, আরে এরকমই তো হয়েছে। কাজে এটা একজন যে জেলা শাসকের পদ, যিনি বৃত্ত এই পদে আছেন, তার পক্ষে অত্যন্ত যে কি বলে এটা গ্রহণযোগ্য নয়, এবং এটা যে জনপ্রতিনিধিদের এবং তার যে
সাংবাদিকদের বাংলাদেশি বলে গালিগালাজ, দেখে নেওয়ার হুমকি, ঘটনা উদয়পুরে। প্রতিবাদী দোষীদের বিরুদ্ধে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করল সাংবাদিকরা। 25শে মে রাতে প্রদ্যুৎ মাণিক্য গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু জেলা শাসক সাক্ষাৎ করেননি। এর প্রতিবাদে মথার যুব সংগঠন ওআইটিএফ উদয়পুরে সাংবাদিক সম্মেলন ডাকেন। সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোরকে কেন মহারাজা সম্বোধন করা হলো না তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করল তিপ্রা মথার সদস্যরা। শুধু তাই নয়, চেষ্টা হয় ক্যামেরা ছিনতাইয়েরও, দেওয়া হয় বাংলাদেশি আখ্যা দিয়ে হুমকি। প্রতিবাদে গোমতী জেলা শাসক কার্যালয়ের সামনে ধর্ণা এবং জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন সাংবাদিকরা। দেখলাম এটা নিয়ে, তো এই বিষয়টা নিয়ে আমরা কন্ডেম করছি যে আমরা সাংবাদিক হিসেবে আমরা কখনোই কাউকে শ্রী, মহাশয়, মহোদয় এগুলি আমরা বলতে বাধ্য না। ব্যক্তিগত জীবন অনেক কিছু থাকতে পারে সম্পর্ক, কিন্তু মিডিয়ার যখন আমরা প্রফেশনে যাই তখন কিন্তু আমরা এগুলি কাউকে অ্যাড্রেস করি না। শুধু প্রদ্যুৎ কিশোর মাণিক্য মহোদয় না, আমরা যে কোনো কারোর ক্ষেত্রে কিন্তু আমরা এগুলি ব্যবহার করি না। আপনারা দেখবেন এইটাকে ইস্যু করে সাংবাদিকদের সঙ্গে আমাদের সঙ্গে তারা যে ব্যবহারটা করলেন উদয়পুরে, গালিগালাজ, বাংলাদেশি সাংবাদিক মানে যা তা বললেন তারা, এটা ক্যামেরা ছিনতাই, মানে এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। আঞ্চলিক দল বা রাজনৈতিক দল নয়, একমাত্র কংগ্রেসই পারবে জনজাতিদের উন্নয়ন করতে বলে দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরায় আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ত্রিপুরায় আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে। বিভিন্ন আঞ্চলিক এবং রাজনৈতিক দল নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আদিবাসীদের ব্যবহার করে গিয়েছে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিগত দিনে আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে কংগ্রেস। বর্তমানে আদিবাসীদের দাবি দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করে কংগ্রেস ছাড়া আদিবাসী সম্প্রদায়ের কখনো উন্নয়ন সম্ভব নয়। কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক দল আদিবাসীদের নিয়ে খেলা করেছে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। খেলা হয়েছে রাজ্যে, নানা আঞ্চলিক দল, নানা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করে গেছে। আমি যখন শিবচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলাম আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত অবতীর্ণ হলেন কেন, উনি অকপটে স্বীকার করলেন যা করেছে কংগ্রেসই করেছে, আগামী দিন কংগ্রেস ছাড়া এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা কেউ এগিয়ে আসবে না, সবাই ইউজ অ্যান্ড থ্রো, সবাই আমরা দেখেছি। কাজে আঞ্চলিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল দিয়ে লাভ হবে না। এই আদিবাসী জনগোষ্ঠীর যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয়, তাদের ন্যায্য দাবি দেওয়া যদি পূরণ করতে হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবে না। এডিসি এলাকায় আসন বৃদ্ধি, এডিসি সম্প্রসারণ এবং সশক্তিকরণের ক্ষেত্রে কংগ্রেসের মতো ভূমিকা কেউ নিতে পারেনি বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গঠন থেকে 17 থেকে 20টা আসন তা বৃদ্ধি করা সংবিধান সংশোধনের মাধ্যমে, কাজের অধিকার, বনাধিকার আইন, খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, সবটা যা আমরা পেয়েছি কংগ্রেস থেকে পেয়েছি। কাজে কংগ্রেসই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বিশেষ করে যে ত্রিপুরা জাতিগোষ্ঠী আদিবাসীদের জন্য বিগত দিনগুলো তো করেছেন, এখনও
এখনো কংগ্রেস দল আদিবাসী দিনে চিন্তা ভাবনা করে, আগামী দিনেও করবেন। কাজে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ত্রিপুরার প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন ভারতীয় জনতা পার্টির বিজেপির উপর তীব্র আক্রমণ শুরু করেছেন। অভিযোগ করেছেন যে তারা ত্রিপক্ষীয় চুক্তি, যা উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা চুক্তি নামে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মথার চুক্তিকে নিছক নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করে ত্রিপুরার আদিবাসীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুধু তাই নয়, উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নে 5ই মার্চ 2020 তারিখে সংসদে পেশ করা 125তম সংশোধনী বিল পেশ হওয়ার 5 বছর অতিবাহিত হওয়ার পরেও বিলটি আইনসভা থেকে পাশ না হওয়ার বিষয়টি নিয়েও বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্ঘটনা প্রবণ এলাকা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রেক্ষিতে দুর্ঘটনায় গুরুতর আহত হলো ছাত্র। প্রতিবাদে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করল ফিশারি কলেজের ছাত্রছাত্রীরা। গাড়ির ধাক্কায় ফিশারি কলেজের ছাত্র আহত হবার ঘটনাকে অভিযুক্তকে গ্রেপ্তার এবং কলেজ সম্মুখে রোড ব্যারিকেড লাগানোর দাবিতে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও এবং মূল সড়ক অবরোধে সামিল হলো ফিশারি কলেজের শতাধিক ছাত্রছাত্রী। দুর্ঘটনা প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও এক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন বলে অভিযোগ করে ছাত্রছাত্রীরা। जो भी कल्प्रिट है उसको जल्द से जल्द पकड़िए। दूसरा डिमांड है रोड सेफ्टी के लिए इधर बैरिकेड, जेब्रा क्रॉसिंग और फुटपाथ और स्ट्रीट लैम्प, सिंपल रोड सेफ्टी और सबके बेसिक डिमांड है। हम लोग का कोई पर्सनल डिमांड नहीं है। एसपी सर अच्छा, आपने जो बोला घटना हुआ है इस महीने में, इसी महीने में ऐसा बहुत बार हो चुका है और आए दिन ऐसी घटनाएं होती रहती है। अच्छा, उस स्टूडेंट का अभी फिलहाल हाल कैसा है? वो लड़का भी अपनी जिंदगी और मौत के बीच में नाम क्या है? आईसीयू में है। उसका नाम पूरा नाम लिंगराज पात्र है, वो ओडिशा से है। अभी वो कहाँ पे ट्रीटमेंट ले? अभी जीबी हॉस्पिटल में आईसीयू के वार्ड में अभी। यहाँ पे और हालत अभी भी कितना स्टूडेंट है एक साथ यहाँ पे? हम यहाँ पर सारे यूजी, पीजी, पीएचडी के कलेक्टिव स्टूडेंट हैं, लगभग 400 के लगभग। जो एक्सीडेंट हुआ था সোমবার সকাল থেকে চলা বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে শেষে মাঠে নামে পুলিশ প্রশাসন। ছাত্রছাত্রীদের দাবি পূরণ এবং দুর্ঘটনা প্রবণ এই এলাকাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছে এসডিপিও মোহনপুর। हमारा एक 4 दिन पहले एक स्टूडेंट का हिट एंड रन केस था। वो स्टूडेंट का काफ़ी सीवियर एक्सीडेंट हुआ, विच इज़ ही इज अंडर ट्रीटमेंट इन जीबी। वी ऑल आर इन्वॉल्व देयर एंड आवर स्टूडेंट्स आर इन्वॉल्व किए, उनका सेफ्टी के लिए उनका कंसर्न है। और उससे रिलेटेड वो एडमिनिस्ट्रेशन के पास आए, वो बैरिकेडिंग एंड और स्पीड ब्रेकिंग एंड स्ट्रीट लाइटिंग प्लस पाथवे ये का डिमांड है कि भाई कैसे इसको बेटर कर सकते हैं। एज ए कॉलेज हेड it is also my responsibility to work with administration and with the student कि इसको solution निकाला जाए without any this, because the accident prone zone है वो, उसको कैसे करके हम लोग बेटर कर सकते हैं। तो टुवर्ड्स दिस हम लोग एडमिनिस्ट्रेशन से भी सहयोग लेंगे, जिस लेवल से भी लेना है, एंड स्टूडेंट का भी, और हम लोग मिलके इसको रिजॉल्व करने के लिए। এসডিপিও মোহনপুর কার্যালয়ের সামনে 108B নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ফিশারি কলেজের ছাত্রছাত্রীদের। গত 20 মে ফিশারি কলেজের সামনে গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় ডি লিঙ্গরাজ পাত্র নামের পিজি দ্বিতীয় বর্ষের ছাত্র। এই ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার সহ একাধিক দাবিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিল ফিশারি কলেজের ছাত্রছাত্রীরা, কিন্তু এক্ষেত্রে বিশেষ কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় থানা এবং এসডিপিও অফিস ঘেরাও করে ছাত্রছাত্রীরা। ফিওর রিপোর্ট, নিউজ নাও। গত 21শে মে মাওবাদী নিকাশে ব্যাপক সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এক্ষেত্রে যৌথভাবে কাজ করেছে ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় সরকার। অথচ এক্ষেত্রে সরকারকে দোষারোপ করে দেশদ্রোহিতার পক্ষ নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে ত্রিপুরা সিপিএম। এক্ষেত্রে দেশদ্রোহী সমাজদ্রোহীদের পক্ষ নিয়ে বক্তব্য রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ত্রিপুরা সিপিআইএম এবং মানিক সরকারের এই ধরনের আচরণের তীব্র নিন্দাও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। 22 তারিখে সিপিএম পার্টি সেখানে প্রেস রিলিজ জারি করে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং
কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করা হয়েছে, সেখানকার ছত্তিশগড়ের জানি মুখ্যমন্ত্রী ওনাকে কন্ডাম করা হয়েছে। এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। তো এইভাবে উল্লেখ করে তাদের পক্ষপাতিত্ব, যারা দেশদ্রোহী সমাজদ্রোহী তাদের পক্ষ নিয়ে এই সিপিএম পার্টি একটা প্রেস রিলিজ করেছে। বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল হকার্স কর্নার। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। সময়মতো ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকাবাসীদের মধ্যে। সাথে সাথেই দমকল বাহিনীর ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। দেখছি আমরা দোকানদারের দিকে দিয়ে আগুন দেখতেছি আনুষ্ঠানিকভাবে রাজ্যে প্রবেশ করল বর্ষা। বিজ্ঞপ্তি জারি করে একথা জানালো মৌসুম বিভাগ। সোমবার আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে ত্রিপুরায়। নির্দিষ্ট সময়ের প্রায় 10 দিন আগে প্রবেশ করেছে বর্ষা। এক বিবৃতিতে সংবাদ জানিয়েছে মৌসুম বিভাগ। এর প্রভাবে গত 24 ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। আজ ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। স্বাভাবিক সময়ের 10 দিন আগে তা প্রবেশ করেছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 30 মে ত্রিপুরায় প্রবেশ করেছিল বলেও জানিয়েছে মৌসুম বিভাগ। গত 24 ঘন্টায় ত্রিপুরায় অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মৌসুম বিভাগ। উল্লেখ করা যেতে পারে, নির্ধারিত সময়ের আগে বর্ষা প্রবেশ করে দেশের মূল ভূখণ্ডে। এই বছর কেরলে বর্ষা এসেছে 23 মে, যা গত 16 বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত কেরলে বর্ষা প্রবেশ করে 1 জুন। শেষবার এত আগে বর্ষা প্রবেশ করেছিল 2009 ও 2001 সালে। সেবারেও 23 মে দেশে প্রবেশ করেছিল বর্ষা। 27 মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে বলে গত 10 মে এক বিবৃতিতে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতে বর্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি, বিশেষ করে কৃষির জন্য। বর্ষার বৃষ্টিপাত দেশের প্রায় 70% বৃষ্টিপাত সরবরাহ করে, যা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃষ্টিপাত ছাড়া অনেক ক্ষেত্রে চাষের জন্য সেচের প্রয়োজন হয়, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এছাড়াও নদী ও জলাশয়ে জল সঞ্চয় করতে সাহায্য করে বর্ষা, যা ব্যবহৃত হয় পানীয় জল, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য কাজে। ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্ষা, কারণ দেশের প্রায় 60% মানুষ কৃষির উপর নির্ভরশীল। ভারতে বর্ষার অভাব বা বিলম্ব হলে তা দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে নেতিবাচকভাবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।